মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজউদ্দিন আহমেদ। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও গণতন্ত্র সুসংহত রাখার বার্তা দেন রণাঙ্গনে অসামান্য বীরত্ব দেখিয়ে বীর বিক্রম খেতাব পাওয়া এই রাষ্ট্রপতি। আরো জানাচ্ছেন মোহাম্মদ হুসাইন। ৭১-এর রণাঙ্গনের একজন সাহসী যোদ্ধা, স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই মুক্তিযোদ্ধায় আজ রাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। সকাল ১১টায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ। এই সময় বেজে ওঠে বিয়োগলের করুণ সুর, আর নীরবতায় যেন ফিরে আসে ৭১-এর আত্মত্যাগের স্মৃতি। এই সময় তিন বাহিনীর পক্ষ থেকে তাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। স্বাধীনতার জন্য যাদের মহান আত্মত্যাগে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম, একটি মানচিত্র, একটি পতাকা পেল এই জাতি, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সেই সাথে বার্তা দিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার এবং গণতন্ত্রকে সুসংহত করার। এরপর দুপুর 12:30টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন সদ্য সাবেক জাতীয় সংসদের স্পিকার। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার কিংবা আইনের আওতায় আনার দাবি উঠলেও তা আমলে নিচ্ছেন না সরকার। আজ সচিবালয়ে এমনটা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পুরো সময় ও পরে শাহাবুদ্দিনের কাছ থেকে নির্বাচিত সরকার পূর্ণ সহযোগিতা পেয়েছে। আইন অনুযায়ী বিদেয়ী রাষ্ট্রপতি সব সুযোগ সুবিধা ও নিরাপত্তা পাবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শারমিন নীরার রিপোর্ট। রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের একদিন পর বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিন দুপুরের দিকে তার প্রোটোকলে থাকা গাড়িগুলো সেখান থেকে বের হতে দেখা যায়। সচিবালয়ে রাষ্ট্রপতি ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, আইন অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন দল ও সংগঠন সাবেক রাষ্ট্রপতির শাস্তি দাবি করছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস তিনি নিরাপত্তা সহ বিভিন্ন সুবিধা পাবেন। বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাসের সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবেন। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সদ্য বিদায় রাষ্ট্রপতি অন্তর্বর্তী ও বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছে। আরেক প্রশ্নের জবাবে বলেন, ফোন আলাপের জন্য লন্ডনে যাবার দরকার নেই। এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়।
কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। এদিকে 24 জুলাই মতিঝিলে মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত চলছে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে জানান তিনি। আপনারা জানেন যে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শারমিন মীরা, 71, ঢাকা। অন্যদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অতীত কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংবিধানে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে বলে জানান মন্ত্রী। এছাড়া জুলাই বিষয়ক মামলাগুলো সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি হয়রানিমূলক মামলা সংখ্যা কমানোর কথাও বলেন আইনমন্ত্রী। সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকার হোক সেটাও চাব না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাযজ্ঞ সহ আওয়ামী লীগের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম ও বাংলাদেশ আজাদ পার্টি। দুপুরে চিফ প্রসিকিউটরের কাছে এই আবেদন জমা দিয়ে তাদের পক্ষে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, নির্যাতন ও গুম খুনের হুকুমদাতা হিসেবে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভূমিকা তদন্ত করা উচিত। আবেদনে বলা হয়, জুলাইয়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও শাহাবুদ্দিনকে আইনের আওতায় আনা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন পদে থেকে কেউ এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ঢুকে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ঢুকে পড়ে। বাসটি মূল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালে ধাক্কা দিলে দেয়ালটি ভেঙে চুরমার হয়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। নিহত ব্যক্তি হোটেল রেডিয়েশন ব্লুর স্টাফ রফিকুল ইসলাম বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেখার জন্য আসছি। আমরা যখন এখানে বাস থামাইতে বলছি, উনি থামাইতে পারতেছে না। উনি খালি এই ব্রেক ধরে এই করতেছে, ওই যে সামনে লিডার ধরে। বাসে তো অনেকজন ছিল, কিন্তু বাসের কোনো মানুষের ক্ষতি হয় না। এখানে বাস আসার কথা না, বাসের লাইন আলাদা। উনি তো উনি কেমনে বুঝবে এই জায়গা থেকে একটা লোক যদি আমি তাকে বলি যে ভাই সরেন, উনি কেমনে বুঝবে এই জায়গায় বাস একটা পিছন থেকে এসে ওনাকে মারবে। কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যার মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনা কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত একরামুল হককে সরাসরি গুলি করে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আন্দোলনে সাভারে এপিসি থেকে ফেলে ইয়াসমিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে একই ট্রাইব্যুনাল। সিফাত ফারুকের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের পর এই ঘটনায় বিচারের দাবি করে পরিবার। পরে বিষয়টি তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল 2। শেখ হাসিনা সহ 8 পলাতকদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই মামলার মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এগুলোর ভিত্তিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, সেখানকার একজন কুখ্যাত, আমরা সংসদ সদস্য বলতে লজ্জাবোধ করছি। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সময় সাভারে এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক 13 আসামির বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। আসহাবুল ইয়ামিন, আপনারা সকলে তার নাম জানেন।
একটা এপিসিতে গুলি করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। আংশিক সাক্ষীর সাক্ষ্য দিয়ে তিনি এইগুলো প্রকাশ করেছেন, তার সাক্ষী অবশিষ্ট আছে। সিফাত ফারুকি, 71, ঢাকা। দীর্ঘদিন ধরে চাহিদার চেয়ে গ্যাসের যোগান কম, তাই নতুন শিল্পে সংযোগ বন্ধ রেখেছে সরকার। এতে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা। শুধু তাই নয়, এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় ধস নেমেছে পুরনো কারখানাগুলোতেও, যা এতদিন চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। উদ্যোক্তারা বলছেন, সরকারি সংস্থাগুলোর দূরদর্শিতার অভাবে বিপদে বিনিয়োগকারীরা। এই সংকট নিরসনে বড় পদক্ষেপ নিতে হবে সরকারকেই। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে ছবি তুলেছেন মিরাজ সুমন। 5 দশকে দেশের শিল্পায়ন বিস্তৃত হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল জ্বালানি সরবরাহ, বিশেষ করে নামমাত্র মূল্যে দেশীয় প্রাকৃতিক গ্যাস। কিন্তু বেশ কয়েক বছর ধরে সেখানে তৈরি হয়েছে বড় সংকট। বর্তমানে দেশীয় কূপগুলো থেকে প্রতিদিন গ্যাস মিলছে 170 কোটি ঘনফুটের মতো, আর আমদানি সক্ষমতা আরও 100 কোটি ঘনফুট। অর্থাৎ সব মিলিয়ে যোগান পাওয়ার কথা সর্বোচ্চ 270 কোটি, যা সার্বিক চাহিদার চেয়ে অন্তত 30% কম। ফলে বছর জুড়েই কম বেশি সংকটে থাকতে হয় গ্রাহকদের। বাংলাদেশে এই গ্যাস সংকটটা একটা বড় সংকট, এবং আজকে যে ইনভেস্টমেন্ট নেই, কারণ কি? ওই কারণ কিন্তু অন্যতম কারণ এইটা। সংকটের কারণে দীর্ঘদিন ধরে বাসাবাড়ি ও সিএনজি পাম্পে নতুন সংযোগ বন্ধ রেখেছে সরকার। পাওয়া যাচ্ছে না শিল্প কারখানায়ও। এতে বিপাকে পড়েছেন কয়েকশো নতুন বিনিয়োগকারী। বিটিএম এর সাবেক এই পরিচালক বলছেন, প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল না থাকায় বিপাকে পড়তে হচ্ছে। এক্সিস্টিং চাহিদার পরে আমার অ্যাডেড চাহিদা আরও কত হবে, কারণ যাকে আপনি নতুন কানেকশন দিয়েছেন, তাহলে দুটো যোগ করে তার টোটাল কতটুক জ্বালানি তার দরকার, সেটা কি এই হিসাব কি ওনাদের কাছে ছিল? না ছিল। কিন্তু ওইটা থাকার পরে যদি আমি তার পরবর্তীর পদক্ষেপটা না নেই, তাহলে এটার দায়ভার একজন বিনিয়োগকারী কেন নেবেন? এটা কোনো দেশেই তো এটা নিতে পারেন না, আমি কেন নিতে যাব? চাহিদার চেয়ে গ্যাস সরবরাহ কম থাকায় এমনিতেই সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছিল না পুরনো শিল্প প্রতিষ্ঠানগুলো। কিন্তু সম্প্রতি এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় একরকম ধস নেমেছে শিল্পপণ্য উৎপাদনে, যা বড় ধরনের দুশ্চিন্তায় ফেলেছে উদ্যোক্তাদের। আমি এফিসিয়েন্সি নিশ্চিত করতে পারবো, যাতে কম জ্বালানি খরচ করে আমি বেশি প্রোডাকশন করতে পারি, এইটা একজন ইনভেস্টরের কাজ। কিন্তু জ্বালানির সরবরাহটা নিশ্চিত করা তো আমার কাজ না। প্রতিদিন ব্যাংকের ইন্টারেস্ট বাড়ছে, ওনার পক্ষে কিন্তু সাস্টেন করা কোনোভাবেই সম্ভব না। এই ফ্যাক্টরিগুলোকে সাস্টেন করাতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। গ্যাস সংকট কমাতে নতুন আমদানি অবকাঠামো নির্মাণে সক্রিয় জ্বালানি বিভাগ। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে স্থানীয় অনুসন্ধানে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, পরিকল্পিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। আমাদের নেক্সট 12 বা 24 বছরে একটা ইম্পোর্টের ডিমান্ড থেকে যাবে, এলএনজি ইম্পোর্টের, এবং তার জন্য একটা রোবাস্ট, সেফ, এফিশিয়েন্ট, মোর ইকোনমিক গ্যাসিফিকেশন সিস্টেম দরকার। এবং এই কারণে আমরা ল্যান্ড বেসড গ্যাসিফিকেশনের দিকে অগ্রসর হতে পারি। দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধান হতে পারে যদি আমরা জাতীয় উৎপাদনকে বাড়িয়ে গ্রিডে যদি এগুলোকে দেওয়ার জন্য গ্রিডের যদি কাঠামো দ্রুত তৈরি করতে পারি সেটি। একই সাথে আমার মনে হয় যে নবায়নযোগ্য জ্বালানির যে উদ্যোগগুলো চলছে, সেটা ট্রান্সপোর্ট সেক্টরে, কৃষিতে, বিদ্যুৎ উৎপাদনে, শিল্প কারখানায় বা বাসাবাড়িতে, সেগুলোকেও যেন জোরালো ভিত্তিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বাস্তবায়ন করেন। সম্প্রতি কিছু স্থানে নতুন গ্যাস আবিষ্কৃত হলেও তা মিলছে না পাইপলাইন জটিলতায়। রাকিব হোসেন, 71, ঢাকা। 6 দিন পেরিয়ে গেলেও উন্নতি নেই গ্যাস সরবরাহে। ফলে সময়ের সাথে তীব্র হচ্ছে গ্রাহকদের ভোগান্তির মাত্রা। আর প্রয়োজনীয় চাপ না থাকায় বন্ধ রয়েছে মহাখালী, শাহবাগ, তেজগাঁওয়ের মতো ব্যস্ত এলাকায় একাধিক পাম্প। ফলে জ্বালানি নিতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, অবস্থা উন্নতি নিয়ে নেই সুনির্দিষ্ট কোনো খবর। রাকিব আল জাবেদের প্রতিবেদন।
তীব্র গ্যাস সংকটে এভাবেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা প্রয়োজনীয় জ্বালানির জন্য। এমন চিত্র গেল 6 দিন ধরেই। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে অলস সময় পার করছেন সিএনজি চালকরা। অনেকে আবার গ্যাসের সন্ধানে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন দিক বিদিক, তবুও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। একটা বারাও মাইনে কি মালিকের জমা জমি করতে গিয়ে টেনশন পাচ্ছি না, জমা মালিকের একটা কম নেয় না, নিজের বউ বাচ্চা কেমনে বাঁচবো। 9টা থেকে বসে রয়েছি এই পর্যন্ত। এই বসে থাকতে এখন এই যে আমার 2 নম্বর সিরিয়াল, আমি এখন আমার আগে যে কয়টা গেছে আমি আর লইতে পারিনি। আজকে আসলে সকাল 8টা 8:30 পর্যন্ত দিছি আমি, তারপর থেকে হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে, আর চালুও দিতে পারলাম না। এখন আমি এই মাত্র স্টার্ট দিছি, স্টার্ট নেই, গ্যাসই নেই, একবারে জিরো। মিটার আসলে ভিতরে মিটার না দেখলে বুঝবেন না, গ্যাসের একটা মিটার আছে, ওইটা না দেখলে বুঝবেন না, ওইটা একবার কাটা নিচে না। অপেক্ষার সময় মাঝে মধ্যে এতটাই লম্বা হচ্ছে যে তা পার করা কঠিন হয়ে পড়ছে চালকদের জন্য। তাই উপায় না পেয়ে খোশ গল্পে মেতেছেন অনেকে, কেউ আবার ঘুমিয়ে পড়েছেন লম্বা সময়ের ক্লান্তিতে। তীব্র ক্ষোভ জানিয়ে তারা বলেন, সুযোগ বুঝে অনৈতিক কাজও করছেন কেউ কেউ। আর সহসাই এই সমস্যার সমাধান হচ্ছে না বলে জানালেন পাম্প মালিকরা। মানে বাংলা মোটর থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসছি, 1.5 ঘন্টা লাগছে, ঠিক আছে। আর গ্যাসের সংকট তো আজকে থেকে না, গ্যাসের সংকট এই 1 জুলাই থেকে মোটামুটি সংকট, কিন্তু এই 1 সপ্তাহ ধরে বেশি সংকট। গ্যাস ঢুকে 200 টাকা আর 300 টাকা, এটা দিয়ে আমাদের হয় না। দেখা গেল এয়ারপোর্ট উত্তরে গেলে আবার এসে ঘুরে এসে গ্যাস নিতে হয়। আজকাল 3 রাস্তা রাস্তা আমি বাসা যাই না, শুধু গ্যাসের জ্বালায়। প্রায় 6 ঘন্টা পরে একদম পাম্পে মাথায় গেছি, মাথায় যাওয়ার পরে কাট নেই। আর একটা সমস্যা হচ্ছে যে এখানে ওই আউট 50 টাকা বা 100 টাকা নিয়ে বাস গাড়ি ঢুকাচ্ছে। তিতাসের লাইনে গ্যাস না থাকলে আমাদের কিচ্ছু করার নেই। আপনারা যত প্রশ্ন আমাকে করেন, আমি একটা কথাই বলবো যে যতক্ষণ গ্যাসের লাইনের প্রেশার না বাড়বে আমাদের এইভাবে চালাই নিতে হবে। ওই যখনই যোগাযোগ করি একটা কথাই বলে, আর 2-1 দিন লাগবে, 2-1 দিন লাগবে। এই 2-1 দিন করতে করতে তো সপ্তাহ পার হয়ে গেছে। পেট্রোবাংলার হিসেবে দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। অগ্নি দুর্ঘটনায় এলএনজির একটি টার্মিনাল বন্ধ হয় সরবরাহ নেমে এসেছে 215 কোটি ঘনফুটের নিচে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। আগামী 17 আগস্টের মধ্যে শিক্ষক ও প্রশাসকদের জন্য নতুন নীতিমালার প্রথম খসড়া প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ। রোববার সিলেটে নতুন শিক্ষা নীতিমালার প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় এই কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, এক কর্মশালা পর্যায়ক্রমে দেশের সব বিভাগে অনুষ্ঠিত হবে। তিনি জানান, 2028 সাল থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি নীতিমালার আওতায় আনা হবে। এসব প্রতিষ্ঠানের কারিকুলাম, শিক্ষকের মান, অবকাঠামো এবং শিক্ষা ক্যালেন্ডার নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এই বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নিতে একটি পরামর্শ কমিটিও গঠন করা হয়েছে।